সেই ৫ বছর বয়স থেকে স্কুল লাইফ, তারপর পর্যায়ক্রমে কলেজ থেকে ভালো একটা ভার্সিটিতে অ্যাডমিশন, এরপর অনার্স, মাস্টার্স, বিবিএ, এমবিএ, কত কিছু। তারপর যখন পড়ালেখা শেষ তখন একটা ভালো চাকরি পাওয়ার জন্য হাড্ডাহাড্ডি লড়াই। এটাই তো আমাদের সবার জীবনের গল্প, তাই না? কারণ সমাজ তাকেই বড় করে দেখে দিন শেষে যার একটা ভালো চাকরি আছে। তাই সমাজকে ইমপ্রেস করতে গিয়ে অথবা সমাজে বাবা মায়ের সম্মান বাঁচাতে আমরা বড় একটা বোঝা নিজের কাঁধে তুলে নিই। ইচ্ছে না থাকা সত্ত্বেও সেই কাজ করি যেখানে নেই আমাদের ভালোবাসা বা যেখানে থাকে না কোনো ডেডিকেশন। মানুষকে খুশি করতে করতে একসময় আমরা ভুলেই যাই আসলে আমি কি চাই। কিন্তু আজকের গল্পের সৌরভ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাবে আমরা কতটা বোকা, আর শেষে শিখিয়ে যাবে আসলে সফলতা মানে কি। এমনই এক মোটিভেশনাল কমেডি আর ড্রামায় ভরা শিক্ষণীয় গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব তুমসে না হো পায়েগা, অর্থাৎ তোমার দ্বারা হবে না। আর এই কথা শোনেনি এমন লোক দুনিয়াতে খুব কমই আছে। বড় এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে এত রাত পর্যন্ত যে কাজ করছে তার নাম গৌরব। আজ এই কোম্পানিতে গৌরবের ৫ বছর পূর্ণ হয়েছে। সেই উপলক্ষে তাকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানানো হয়েছে। তবে গৌরবের চোখে মুখে বিন্দুমাত্র খুশির আভা নেই। গৌরব ফেসবুকে লেখে প্রত্যেক দিন তিলে তিলে মরার ৫ বছর, #I hate my job। কিন্তু কয়েক সেকেন্ড পরেই আপনার আমার মতো ভাবা শুরু করে লোকে কি ভাববে। তাই লেখাগুলো কেটে লেখে প্রতিদিন হাসি খুশিতে থাকার ৫ বছর পূর্ণ হলো, #I love my job। ব্যাস, সাথে সাথেই কংগ্রেচুলেশনের বন্যা বয়ে যায়। কি বুঝলেন? আসলে আমাদের মতো গৌরবও দুই রকমের জীবন কাটাচ্ছে। একটা হলো আমরা আসলে অনুভব করছি, আর অন্যটা হলো আমরা দেখাচ্ছি। বলতে বলতেই বসকে মিষ্টি একটা হাসি দিয়ে বস যেতেই দেয় এক গালি। আপনারাও কি এমন করেন নাকি? কিন্তু প্রশ্ন হলো দেখানোর কি দরকার? মনে যা আছে সেটা বলে দিলেই তো হয়। সোজা উত্তর হলো সমাজকে ইমপ্রেস করতে। তাহলে সমাজের নজরে আমরা সুখী আর সাকসেসফুল হব। কিন্তু কিসের সাকসেসফুল আর কিসের খুশি? সবটাই তো লোক দেখানো। যেমন সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছে সে কিছুক্ষণ আগেই এমিরেটস হোটেলে চেক ইন করেছে। তাকে জিজ্ঞেস করা হলে বলে এসব তো আসলে আমার বন্ধুদেরকে জানানোর জন্য, তারা যেন বোঝে আমি জীবনের সফরে অনেক এগিয়ে গেছি। আর একজন জীবনে একবার তাজ হোটেলে ব্রেকফাস্ট কি করেছে সে তো পোস্ট দিতে ভোলেনি, কারণ সেও তার বন্ধুদেরকে জ্বালাতে চায়। তো কেউ তার বাচ্চার স্কুলের কম্পিটিশনে ফার্স্ট হয়েছে বলে পোস্ট করেছে, মানে বাচ্চাকাল থেকেই শো অফের দুনিয়া দেখিয়ে দিচ্ছে। তো কেউ ডায়েট ফুডের পোস্ট করে জানাচ্ছে সে পুরোদমে ডায়েট করেছে। আসলে সোশ্যাল মিডিয়ায় সবাই অনেক সুখী এবং কুল আছে, কিন্তু আসলে সবই মিথ্যা আবার সত্য। এবার আসা যাক গৌরবের জীবনে। গৌরবের ফেসবুকে ১৫৩৭টা বন্ধু থাকলেও আসল জীবনে মাত্র ২টাই বন্ধু। একজন হচ্ছে মালহোত্রা ওরফে ম্যাল, আর অপরজন হচ্ছে ভাগেলা। সব বিপদে এই দুই বন্ধু গৌরবের পাশেই ছিল, তবে বিপদগুলো এসেছিল এদের জন্যই। গৌরব এসে তার বন্ধুদেরকে জিজ্ঞেস করে কিরে কাজকাম কেমন চলছে? দুইজনই মুখে বিরক্তি এনে বলে ওই একই রকমের বোরিং। কিন্তু এই একই প্রশ্ন আরেকজন জিজ্ঞেস করলেই তিনজনই ৪৪০ ভোল্টের হাসি দিয়ে দুই হাত দিয়ে লাইক দিয়ে বুঝিয়ে দেয় হ্যাপি চলছে। দেখেছেন কাণ্ড? দুয়ে দাঁড়ানো যে মেয়েটার হাসি দেখে গৌরব হা হয়ে তাকিয়ে আছে তার নাম দেবিকা। গৌরব যখন 5-এ পড়তো তখনই সে দেবিকার উপরে ক্রাশ খায়। বন্ধুত্ব হয় ক্লাস 8-এ, আর এখন তারা শুধু ফেসবুক ফ্রেন্ড। গৌরবকে এভাবে হা করে তাকাতে দেখে ভাগেলা আর ম্যাল সেদিকে তাকিয়ে দেবিকাকে দেখে খুশি হলেও দেবিকার পাশের লোককে দেখে তাদের মুখটা মলিন হয়ে যায়। তিনজনে গালি দিয়ে বলে এই বদমাইশ অর্জুন এখানে কেন? অর্জুনের সাথে এই তিন বন্ধু শত্রুতা সেই কুর্তিকাল থেকে। দৌড় প্রতিযোগিতায় অর্জুন এদের থেকে 1 থেকে 2 কদম না বরং 1 কিলোমিটার এগিয়ে থাকতো। তিন বেচারা তালি বাজাতো আর অর্জুন গিটার বাজাতো। কোন রকমের 75% আনতে পারলেই তিন বন্ধুর উড়াধুরা নাচ শুরু, আর অর্জুন 98%ও ভ্যা ভ্যা করে কান্না করত। এই তিনজন লাইব্রেরিতে গিয়ে ললিপপ খেত, আর অর্জুন বইয়ের পর বই পড়ে শেষ করত। স্কুলের প্লেতে এই তিনজন ব্যাকগ্রাউন্ডে গাছ ছেড়ে দাঁড়াতো, আর অর্জুন হতো নায়ক। তখন থেকে এই পর্যন্ত অর্জুন এই সমাজের গোল্ড স্ট্যান্ডার্ড, আর এই তিনজন হলো এভারেজ, ওই কোন রকমে চলে আর কি। তো যাই হোক, পার্টিতে গৌরব, ম্যাল আর ভাগেলাকে দেখে অর্জুন এগিয়ে আসে। ভাগেলা আসনে বিপদের আশঙ্কা করে বলে ধ্যাত এদিকেই আসছে। ম্যাল বিরক্তি নিয়ে বলে নিশ্চয়ই ওই বদমাইশটার কোনো কাজ আছে। গৌরব বলে রিল্যাক্স, ওর সাথে কিন্তু দেবিকাও আসছে। ম্যাল বলে তো কি হয়েছে, ও কি আমাদের ভাবি নাকি যে সম্মান করতে হবে? ঠিক তখনই অর্জুন এসে বলে আসলে
আমার কাজ আছে, তোমরা একটু দেবিকাকে বাসায় নামিয়ে দিও। ম্যাল বিরক্ত হয়ে বলে, কেন, তোর গার্লফ্রেন্ড তুই নামিয়ে দে। অর্জুন বলে, আসলে একটা জরুরি কাজ পড়ে গেছে, না হলে তো আমার মার্সিডিসে করে দেবিকাকে নামিয়ে দিতাম। আর হ্যাঁ, আজকের পার্টির সব টাকা আমি দিব। এই বাহানায় তোমরা একটু দামি ড্রিঙ্কসও খেতে পারবে। এতটা অপমানে ম্যাল বিরক্ত হয়ে তেড়ে আসলে গৌরব তাকে আটকায় আর দেবিকা সবাইকে ঠান্ডা করতে একটা সেলফি তোলে। অর্জুন দেবিকাকে বলে, সেলফিটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও বলেই চলে যায়। ম্যাল গৌরবকে বলে, এই ছবি নিয়ে ফেসবুকে পোস্ট করে বলবে আমি কত মজার পার্টি ছেড়ে কাজে চলে এসেছি, আর সবাই ভাববে গৌরব কত সিরিয়াস। আর দেবিকা, তুই আর তোর বট মিলে ওই শো অফ অর্জুনকে ফেক লাইক দেওয়াবি। দেবিকা বলে, শোন, আমার কাজ সেলিব্রিটিদের লাইক দেওয়া, তোর মতো সস্তা ওয়েবসাইট হ্যাক করে বেড়াই না। ম্যাল আর দেবিকার ঝগড়া বেঁধে গেলে ভাগেলা ড্রিঙ্কস এর বাহানায় দুজনকে চুপ করায়। গাড়িতে গৌরব দেবিকাকে জিজ্ঞেস করে, তুমি অর্জুনকে কতদিন যাবত ডেট করছো? দেবিকা বলে, 2 থেকে 3 মাস হবে। মাতাল ম্যাল বলে, কি 2 থেকে 3 মাস? আর তুমি গৌরবকে বলনি? ভাগেলা বলে, বেচারা গৌরব অনেক কষ্ট পেয়েছে। ম্যাল দেবিকাকে জিজ্ঞেস করে, অর্জুন তোমার কত নাম্বার বয়ফ্রেন্ড? দেবিকা বলে, 5 নাম্বার। ম্যাল গৌরবকে বলে, আহারে তোর কি বাজে অবস্থা, তুই তো টপ 5-এও আসলি না। গৌরবের তো জ্বলে শেষ। গৌরব দেবিকাকে বলে, পুরো দুনিয়ায় তুমি ওই অর্জুনকেই পেলে? ভাগেলা বলে, বান্দরের সাথে আবার মানুষ ডেটও করে বলেই দেখেন কিভাবে হাসছে। দেবিকা বলে, অর্জুন এতটাও খারাপ না, ঠিক আছে, মানে ও দেখতে অনেক সুন্দর, ভালো একটা কোম্পানিতে চাকরি করে, ভালো টাকাও কামায়। এদিকে ম্যাল আর ভাগেলা বলে, অর্জুনের 3টা গোল আর গৌরব 0। গৌরব এবার না পেরে বলে, তোমার বাবা নিশ্চয়ই অর্জুনকে পছন্দ করবে না। দেবিকা বলে, বাবা সে তো অর্জুনকে অনেক পছন্দ করে। ম্যাল বলে, আর এর সাথেই 4 গোলে জিতে গেল অর্জুন, কিন্তু গৌরব 0 স্কোরে হেরে গেছে। দেবিকা এবার বিরক্ত হয়ে বলে, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি। ম্যাল বেচারা গৌরবকে সান্ত্বনা দিয়ে বলে, চিন্তা করিস না, পরের বার আমরাই জিতবো। গৌরবের লজ্জায় মাথায় হাত, এমন বন্ধু থাকলে আসলে শত্রুর দরকার হয় না। যাই হোক, ফাইনালি দেবিকা বাসার সামনে নেমে জিজ্ঞেস করে, কত হলো? ম্যাল বলে, কেন, অর্জুন 21 আর গৌরব 0। গৌরব এবার বিরক্ত হয়ে বলে, আরে ভাড়া কত তাই বল। ম্যাল বলে, তোর জীবনের অবস্থাই খারাপ, তুই আর ভাড়া কি দিবি? বেচারি দেবিকা না পেরে দেয় হাঁটা। গৌরব বাসায় ফিরে নেশার ঘরের চাবিও ঠিক মতো দিতে পারছে না। ঠিক তখনই গৌরবের মা দরজা খুলে রাগী চোখে তাকিয়ে থাকে। মায়ের চেহারা দেখে গৌরব বুঝে গেছে যে মা বুঝে গেছে সে আজ ড্রিঙ্কস করেছে, তবে দুইজনই অভিনয় করে যেন কিছুই হয়নি। গৌরব সোজা এসে খাবার টেবিলে বসে মাকে বলে, তুমি কেন জেগে আছো? আমি নিজেই তো নিয়ে খেতে পারতাম। মা একরাশ অভিমান নিয়ে বলে, এত যদি চিন্তা হয় তাহলে সকাল সকাল আসলেই পারিস। গৌরব বলে, কাল সকাল 8টায় উঠিয়ে দিও, অফিসে কাজ আছে। মা বলে, রবিবারেও কাজ করতে হবে? তো এটাই হলো বেচারা গৌরবের যান্ত্রিক জীবন। সকাল হতেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কোন রকমের নাস্তা খেয়ে গৌরব অফিসের দিকে দেয় দৌড়। তবে যাওয়ার সময় প্রতিবেশী আন্টি থেকে খাবারের ডিব্বা নিতে ভোলে না। তো এই মিষ্টি আন্টির নাম হলো পাম্মি আন্টি, যে গৌরবের যান্ত্রিক জীবনে ক্ষণিকের জন্য তার রান্না খাবার দিয়ে স্বাদে ভরিয়ে দেয়। গৌরব আসলে পাম্মি আন্টির খাবার নিয়ে আসে নিজের এবং তার কলিগের জন্য। এই খাবার দিয়েই পাম্মি আন্টির কিছু কামাই হয় আর কলিগের পেট ভরে, আর গৌরব পায় কিছুটা খুশি। তো এভাবেই চলতে থাকে সবার যান্ত্রিক জীবন। তবে অর্জুনের র্যাঙ্ক হাই হওয়ায় অর্জুন চিল করে সময় কাটায়, আর গৌরবের রবিবারও অফিস করতে হয়। একদিন চায়ের দোকানে বসে গৌরব ম্যালকে বলে, দেখ, আমাদের থেকে তো ওই চাওয়ালার জীবনই ভালো, নিজের ইচ্ছায় যায় আর নিজের ইচ্ছায় আসে, কারো গোলামি করতে হয় না। এভাবেই রোজ 8টা to 8টা অফিস করতে করতে গৌরবের এই কাজের প্রতি বিরক্তি চলে আসে। একদিন না পেরে ওয়াশরুমে এসে চিৎকার করে বলে, না আমি আর পারছি না। কলিগ বলে, কেন, কিডনিতে স্টোন হয়েছে, ডক্টরের কাছে নিয়ে যাবো। ঠিক তখনই তাদের বসও ওয়াশরুমে আসে, তবে গৌরব সেটা লক্ষ্য করে না। শালার এই চাকরি আমার দ্বারা আর হবে না, মনে হয় কি যে করব নিজেও বুঝতে পারছি না। বস বলে, তাহলে ছেড়ে দাও। গৌরব পাশে তাকিয়ে দেখে তাদের বস বেচারা বোকার মতো তাকিয়ে থাকে। বস বলে, ক্যাবিনে আসো। হলো তো সর্বনাশ। এই জন্যই আশেপাশে তাকিয়ে কথা বলতে হয়, বুঝলেন? ক্যাবিনে আসলে বস জিজ্ঞেস করে, তো কি বলছিলে? গৌরব বলে, আসলে জবটা অনেক বোরিং। বস বলে, তোমার যদি এন্টারটেইনমেন্টের দরকার হয় তাহলে মুভি দেখো, গেম খেলো, গার্লফ্রেন্ড বানাও, আর জবে কখনো ইন্টারেস্ট আসে না, ইন্টারেস্ট বানিয়ে নিতে হয়। গৌরব বলে, কিভাবে ইন্টারেস্ট আনবো? আপনার সেটা পছন্দ যেটা ক্লায়েন্ট পছন্দ করে, আর ক্লায়েন্টের পছন্দে আমার কোনো ইন্টারেস্ট নেই, আর আমি যেটা ইন্টারেস্টেড সেটাই কারোরই ইন্টারেস্ট নেই। বস বলে, বাহ,
কি সুন্দর লেকচার। তা প্রিন্টার কি ঠিক মতো কাজ করছে? গৌরব বুঝতে পারে না কি হচ্ছে। কি হয়েছে জানেন? বেশি সত্য বলার অপরাধে গৌরবকে চাকরি থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়েছে। বেচারা চরম হতাশায় বাসায় ফেরে। এত সকাল সকাল গৌরবকে বাসায় দেখে মা জিজ্ঞেস করে, আজ এত জলদি? তবে দুনিয়ায় এমন কেউ নেই যাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে আর সে সবাইকে সেটা গর্ব নিয়ে বলেছে। গৌরবও তেমনই মাকে বলে, আমি চাকরি ছেড়ে দিয়েছি। গৌরব অবশ্য জানে মা বলবে, তুই চাকরি ছেড়ে দিয়েছিস? কিন্তু কেন? এত ভালো চাকরি সহজে পাওয়া যায় নাকি? মানুষ কি বলবে? আর অনু? এতক্ষণে গৌরবের চেহারায় তেমন কোনো পরিবর্তন না হলেও অনুর নাম শুনে গৌরব ভয় কেঁপেই ওঠে। অনুকে জানেন? ওই যে পারফেকশনিস্ট অর্জুন, তার মা। অনু অর্জুনকে মানুষ হিসাবে না বরং একটা কেস স্টাডির মতো বড় করেছে। এই দেখেন, পুরো বাসায় অর্জুনের সার্টিফিকেটে ভরা। কোনোটা পঞ্চম শ্রেণীর পেইন্টিং এ জেতা, কোনোটা সপ্তমের কুইজ, তো কোনোটা নবমের ডিবেটে। আর মিসেস অনু হলো গৌরবের মতো মিডিল ক্লাস স্টুডেন্টদের ইনফ্লুয়েন্সার, আর গৌরবদের আদর্শ হলো অর্জুন। অনু আন্টির লাইক সবার কাছে প্রসাদের মতো, আর কমেন্ট হলো গঙ্গার পানি। অফিস আর প্রতিবেশী মহিলাদের জন্য অনু আন্টি হলো ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম। আর অর্জুনের জীবনে অনু আন্টিকে নাক তো গলাতেই হবে, কারণ অনু আন্টি হলো মায়ের বেস্ট ফ্রেন্ড। রাতেই অনু আন্টি চলে আসে অর্জুনের ক্লাস নিতে। অনু বলে, এমনি বাজারে চাকরির অভাব, আর তুমি চাকরি ছেড়ে আসলে? আমি তো এসেছিলাম একটা ভালো খবর দিতে। আর এসব কি শুনছি? আসলে অর্জুনের প্রমোশন হয়ে গেছে। অর্জুন এখন জিএম হয়ে গেছে। একেই বলে কাটা গায়ে নুনের ছিটা দেওয়া। তো আপনাদের জীবনেও এমন অনু আন্টি আছে নাকি? থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। মায়ের তো রাগে গা জ্বলে যায়। একদিকে অর্জুনের প্রমোশন হতেই থাকে আর অপরদিকে গৌরবের ডিমোশন। মাকে বোকা বানানো গেলেও বন্ধুদের বোকা বানানো কি এতই সহজ? তারা ঠিকই আজ করে নাই, কারণ গৌরব বলল আর বস এত সহজে রাজি হয়ে গেল, তা তো সম্ভব না। গৌরব ভাব নিয়ে বলে, আরে না, আমি জব ছাড়ার জন্য বলেছিলাম, বস অনেক আটকালো, কিন্তু আমি রাজি হইনি। আর সাথে সাথেই ফেসবুকে স্টেটাস তাই বহুদিন পর নিজেকে ছুটি দিয়ে দিলাম। তো এইটা তো বেকারত্বের প্রথম স্টেপ, যেখানে দুনিয়ার সবার থেকে লুকিয়ে বেড়াতে হয়। বাজারে মায়ের এক প্রতিবেশীর সাথে দেখা হলে মা বলে দেয় গৌরব এখন দেশের বাইরে গিয়ে পড়ালেখার কথা ভাবছে। এটা হলো স্টেজ 2, যেখানে মা আর ছেলে দুজনেই দুনিয়া থেকে লুকাচ্ছে। আর স্টেজ 3-এ আপনাকে এতটা ফ্রি দেখে সবাই এমনি জেনে যাবে। সকালে বাজার করে ফেরার সময় দুই আঙ্কেল জিজ্ঞেস করে, আরে গৌরব, আজকাল এলাকায় বেশি দেখছি, চাকরি আছে তো? গৌরব বলে, না না, আমি তো ছুটিতে আছি। মিথ্যা বলে কি এত সহজে বাঁচা যায়? দুই আঙ্কেল ঠিকই কানাঘুষা করে চাকরি থেকে মনে হয় বের করে দিয়েছে। এদিকে অনু আন্টি মাকে বলছে, দেখো, আমি অর্জুনকে বলে গৌরবের চাকরির ব্যবস্থা করেছি। এমন পায়ের পরে পা তুলে বসে থাকলে কুমড়াও পাবে না। ঠিক তখনই গৌরব কুমড়া হাতে চলে আসে। দেখেছেন কাণ্ড? এবার শুরু হয় একের পর এক ইন্টারভিউ। গৌরব বলে, স্যালারি নিয়ে কোনো সমস্যা নেই, আমাকে আপনাদের কোম্পানির কাজের ধরন বলেন। যারা জব করেন তারা নিশ্চয়ই জানেন কোম্পানির জব কেমন হয়। কাজের সময় দীর্ঘ, কিন্তু লাঞ্চের সময় কম। রাতে দেরি করে বাসায় ফেরা আর সকাল সকাল অফিস, অর্থাৎ পিয়নের আগে আসতে হবে আর ওয়াচম্যানের পরে যেতে হবে। কাজের সময়সীমা কম, কিন্তু কাজ অনেক, অর্থাৎ কোনো ব্যক্তিগত জীবন থাকবে না, পরিবারের জন্য কোনো সময় নেই। আর মন দিয়ে কাজও করো, আবার সিনিয়রের হ্যাতে হ্যাঁ মেলাও, সাথে বসকে তেল দেওয়া তো ফ্রি, আর অবশ্যই কলিগদের সরিয়ে নিজের জায়গা করে নেওয়া। আবারও সেই যান্ত্রিক জীবনের ভয়ে গৌরব সব ইন্টারভিউ থেকে উঠে চলে আসে। বেচারা রাতে হতাশ নিরাশ হয়ে বাসার পাশের পার্কে বসেছিল। দেবিকা গৌরবকে এসে বসে থাকতে দেখে বলে, কি খবর তোমার? তুমি তো বেশ আরামেই আছো, না রাতে তাড়াতাড়ি শোয়ার টেনশন আর না সকালে তাড়াতাড়ি ওঠার। গৌরবের হঠাৎ কি মনে হওয়ায় সে দেবিকাকে সব সত্য বলে দেয়, যে সে আসলে চাকরি ছাড়েনি, বরং তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। আর সে কোনো চাকরি করতেও পারবে না, কারণ সে আবারও সেই বোরিং জীবনে যেতে চায় না। দেবিকা বলে, তুমি এখনো আমার থেকে কিছু লুকাতে পারো না। স্কুল লাইফে আমরা কত ক্লোজ ছিলাম, তাই না? আর গত 10 বছরে এটাই মনে হয় তোমার আমার প্রথম 10 মিনিটের বেশি কথা হলো। গৌরব বলে, জানো, ক্লাসের সবাই আমাকে তোমার নাম নিয়ে মজা করতো, কারণ তুমি স্কুলের ফাংশনে নাচ করেছিলে। তারপর থেকে আমি তোমার উপরে বড় ধরনের একটা ক্রাশ খেয়েছিলাম। এই কথা শুনে দেবিকা বেশ অবাক হয়ে যায়। দেবিকা বলে, আমার কথা বাদ দাও, তুমি এখন কি করবে ভাবলে? তবে এই প্রশ্ন শুধু দেবিকার না, বরং মা, অনু আন্টি, ম্যাল আর ভাগেলারও। তবে গৌরব নিজেই জানে না সে আসলে কি করতে চায়। এভাবে যখন গৌরবের দিন চলছিল, তখন হঠাৎ একদিন গৌরবের এক্স অফিসের কলিগ নীলেশ কল দিয়ে বলে, চাকরি তুই ছেড়েছিস আর আমি এখানে না খেয়ে মরছি। তোর ওই আন্টির খাবারের স্বাদই ছিল অন্যরকম। গৌরব বলে, আমার এখন এসবের সময় নেই। নীলেশ বাধ্য
হয়ে বলে, আমি আরো কয়েকটা কাস্টমার জোগাড় করেছি, দরকার হলে কমিশন নিয়ে নিস। গৌরব বলে, আমার দিন এত খারাপ হয়ে যায়নি। নীলেশ এবার অনুরোধ করে বলে, দরকার হলে ডেলিভারি চার্জ নিয়ে নিস, তাও ক্যান্টিনের এই পচা খাওয়া থেকে আমাকে বাঁচা। কিন্তু গৌরব আর কি করবে, সে বিরক্ত হয়ে ফোন রেখে দেয়। ঠিক তখনই মায়ের খাবার মুখে নিয়ে গৌরবের মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। আসলে মায়েদের খাবারে কোনো জাদু তো অবশ্যই থাকে, একই খাবার বারবার খেলেও কখনো বোর লাগে না। গৌরব মাকে জিজ্ঞেস করে, ছোটবেলা থেকে একই খাবার খাচ্ছি, প্রতিবারই আঙ্গুল চেটে খাই, কি দাও খাবারে? মা বলে, মায়ের কখনো স্পেশাল কিছু করাই লাগে না, সে তো শুধু ভালোবাসা দিয়ে রান্না করে। মা জিজ্ঞেস করে, ভেবে দেখেছিস যে কি করবি? হঠাৎ গৌরবের মাথায় একটা বুদ্ধি আসে। রাতে 3 বন্ধু মিলে এসেছে অর্জুনের প্রমোশনের পার্টিতে। ম্যাল আর ভাগিলা তো ফ্রিতে ড্রিঙ্কস করছে। গৌরব বেশ হাসি খুশি মুডে এসে বলে, আমি কিছু একটা ভেবেছি, আমি এখন নিজের ব্যবসা করব। কি ভাবছেন বন্ধুরা একদম বাহাবা দিয়ে আকাশে উঠিয়ে দিবে? একদমই না, আমার আপনার বন্ধুর মতোই হাসি দিয়ে একদম উড়িয়েই দেয়। বলেছিলাম না, এমন বন্ধু থাকলে শত্রুর দরকার হয় না। বেচারা গৌরবের তো মুডটাই খারাপ হয়ে যায়। ম্যাল এবার সিরিয়াস হয়ে বলে, নিজের ব্যবসা করবি তো তোর কোনো অভিজ্ঞতা আছে বা নিজের জমানো কোনো টাকা? গৌরব বলে, সেটা তো সচিন বা মুকেশ বানসাল কারোরই ছিল না, তবুও তারা ফ্লিপকার্ট দাঁড় করিয়েছে, আর এখনো এরকম হাজারো সাকসেসফুল স্টার্টআপ আছে। ম্যাল বলে, তার সাথে হাজারো আনসাকসেসফুল স্টার্টআপও আছে, যারা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তোর বাবাও তো একই ভুল করেছিল, তাহলে তুই কেন সেদিকেই যাচ্ছিস? গৌরব বলে, বাবার সাথে যা হয়েছে সেটা যে আমার সাথেও হবে এমন তো কোনো কথা নেই। ম্যাল বলে, আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলির ছেলেদের জন্য ব্যবসা না। গৌরব বলে, তোর মতো চিন্তা করলে নারায়ণ আজ এত বড় এম্পায়ার দাঁড় করাতে পারতো না, আর আমাদের মতো মিডিল ক্লাস লোকদের চাকরিও করা লাগতো না। ম্যাল এবার বিরক্ত হয়ে বলে, কিসের ব্যবসা করবি? অ্যাপের ব্যবসা? তোর আগে বহু মানুষ হাজার রকমের অ্যাপ বের করে রেখেছে, তো নতুন করে বের করার মতো এমন কোনো অ্যাপ নেই। গৌরব বলে, তোরা তো আমার বন্ধুর যোগ্যই না, একটাবার আমার আইডিয়া শুনলিও না, বরং লেকচার দিতেই আছিস। বলেই রাগ করে বাড়ি চলে আসে। নিজের ব্যবসা শুরু করতে হলে 3টা জিনিস অবশ্যই জরুরি, একটা টাকা, দ্বিতীয় সাপোর্ট, আর তৃতীয় হলো কনফিডেন্স। টাকা আর সাপোর্ট আগে থেকেই ছিল না, আর 2 বন্ধুর সাথে কথা বলতে গিয়ে বেচারা গৌরবের কনফিডেন্সও শেষ হয়ে গেছে। ঠিক তখনই দেবিকা এসে জিজ্ঞেস করে, পার্টি রেখে এখানে একা একা কি করছো? গৌরব বলে, তোমার বয়ফ্রেন্ড অর্জুন সে তো জীবনে এগিয়ে গেছে, তবে আমি বুঝতে পারছি না আমি যেটা প্ল্যান করছি সেটা আদেও সম্ভব কিনা। দেবিকা জিজ্ঞেস করে, তা কি প্ল্যান করেছো? গৌরব বলে, আসলে আমার কাছে একটা বিজনেস আইডিয়া আছে, আমি অফিসে যাওয়া ব্যাচেলারদের কাছে মায়ের হাতের খাবার পৌঁছে দিতে চাই। দেবিকা ইতস্তত করে বলে, তুমি এখন অফিসে গিয়ে টিফিন বক্সে ডেলিভারি করবে? দেবিকা বলে, ব্যবসায় যখন করবে ডিজিটাল কিছু করো, অ্যাপ বের করো, অথবা টেকনিক্যাল কিছু। গৌরব বলে, যে জিনিস আমি বুঝতেই পারি না সেটা আমি করবো কিভাবে? 4 বছর ইঞ্জিনিয়ারিং করেছি, 5 বছর চাকরি করেছি, এখন আমি খুব সিম্পল কিছু করতে চাই, নিজের ইচ্ছা আর পছন্দ মতো। আমার কোটি টাকা কামানোর দরকার নেই, এমন কিছু চাই যা দিয়ে আমার চলে যায় বা অন্যের হয়ে কাজ না করা লাগে। গৌরবের আইডিয়া শুনে দেবিকা বলে, তুমি আর অর্জুন একদমই আলাদা। সুযোগের সদ্ব্যবহার করে গৌরব দেবিকাকে বলে, চলো আমরা বাইরে কোথাও গিয়ে ড্রিঙ্কস করে আসি। অর্জুন তার পার্টি নিয়ে ব্যস্ত দেখে দেবিকাও রাজি হয়ে যায়। ঠিক তখনই ম্যালকে একটা ছেলে মারতে থাকলে গৌরবকে বাধ্য হয়ে সেখানে যেতে হয়। বেচারা গৌরবের প্রেমের নৌকা এই 2 মাতালের কারণে কখনোই এগোতেই পারবে না। কোন রকমে লোকটা থেকে ছাড়িয়ে ম্যাল, ভাগিলা এবং দেবিকাকে নিয়ে গৌরব বাসার দিকে রওনা হয়। গাড়িতে গৌরব দেবিকাকে বলে, দয়া করে অর্জুনকে আমার ব্যবসার বিষয়ে কিছু বলো না, না হলে সে অনু আন্টিকে বলবে আর অনু আন্টি আমার মাকে বলে দিবে। দেবিকা বলে, বুঝতে পেরেছি, কারণ তোমার বাবা, তাই না? চিন্তা করো না, আমি অর্জুনকে সব বলে দিব। ম্যাল নেশার ঘুরে বলে, দেবিকা অর্জুনকে সব বলে না, আবার তুই ওকে কিছু না বলে থাকতেও পারিস না, তোরা একে অপরকে সব জানাস, তাহলে তোরা এক হয়ে যাস না কেন? দেবিকা রেগে বলে, গৌরব যাই কর না কেন তোমার ব্যবসায় এদেরকে নিবে না। গৌরব বলে, কি আর করব, যত যাই হোক ওরা আমার বন্ধুই তো। দেবিকা বাসায় ফিরে দেখে বাবা টিভিতে অর্জুনের ইন্টারভিউ দেখছে। অর্জুন নাকি বর্তমানে ইয়াং জেনারেশনের ইন্সপিরেশন। বাবা বলে, দেখ অর্জুনকে, ও কতটা সাকসেস, আর ওই গৌরব ও যে কি করবে তা নিজেও জানে না। দেবিকা বলে, চিন্তা করো না, কিছু না কিছু তো করেই নিবে। পরের দিন ম্যালের অফিসে কেউ ম্যালের নামে টিফিন বক্স পাঠায়। ম্যাল বেশ অবাক হয়ে যায়। ম্যাল অফিসে ঢুকে দেখে খুবই টক্সিক একটা পরিবেশ, যে যার মতো ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে জ্বালাচ্ছে, সিনিয়র জুনিয়রকে শাসাচ্ছে। হঠাৎ সে তার ডিব্বা টেবিলে রেখে বলে, দেখো কেউ আমার জন্য ডিব্বা পাঠিয়েছে। সাথে সাথেই অফিসের সিনিয়র জুনিয়র কোনো বাধা না মেনেই ঝাঁপিয়ে পড়ে আর বাঁধিয়ে দেয় তুল কালাম কাণ্ড। এদের পাগলামি দেখে ম্যাল হতবাক হয়ে তাকিয়ে থাকে। জুনিয়র বলে, কে এই ডিব্বা পাঠিয়েছে জানি না, তবে তার সাথে জয়েন হয়ে
খেয়ে যান, খাবারটা অনেক মজার। ম্যাল বুঝতে পারে এটা আসলে কার কাজ। অফিস শেষে সেই চায়ের দোকানে গিয়ে ডিব্বাটা গৌরবের সামনে রেখে বলে, এটা তোর কাজ তাই না? এটাই তোর বিজনেস আইডিয়া? গৌরব বলে হ্যাঁ। ম্যাল বলে একদম ঝাক্কাস আইডিয়া। তো প্ল্যান কি? গৌরব বলে প্রথমে মার্কেট টেস্ট করব। তোর অফিস থেকে 5 জন কাস্টমার, আর দেবিকার অফিসের 5 জন কাস্টমার, আর আমার পুরনো অফিসের 5 জন কাস্টমার, 1 মাস খাবার দিয়ে দেখবো। ম্যাল বলে হ্যাঁ, প্রথমে আমাদেরকে ব্যবসার খরচটা জানতে হবে। গৌরব আমতা আমতা করতে করতে বলে তবে এই 1 মাস আমাদেরকে ডেলিভারি করতে হবে। ম্যাল বলে আমাদেরকে মানে? না না, আমি কোথাও গিয়ে টিফিন বক্স দিতে পারবো না। গৌরব অনেক রিকোয়েস্ট করলে ম্যালের মন গলে যায়, তাই বাধ্য হয়ে বলে ঠিক আছে, আমি শুধু আমার অফিসে দিব। এই দেবিকার অফিসে কি হবে? দেবিকা বলে না না, আমি কোথাও ডিব্বা দিতে পারবো না। গৌরব বলে না না, তোমার দরকার নেই, আমিই যাব। তবে সমস্যা হলো খাবার রান্নার জন্য আরো 2টা মা লাগবে। এখন প্রশ্ন হলো এই মাদের কোথায় পাওয়া যাবে? গৌরব পরের দিন পাম্মি আন্টিকে বলে আমার আপনার মতো আরো 2 জনকে লাগবে। পাম্মি আন্টি তার পরিচিত 2 জনের নাম্বার দেয়। গৌরব 2 জনের সাথে কথা বলে জানায় তাদের বাসায় যে খাবার রান্না হয় সেই খাবার দিলেই হবে, আর মাসে 15,000 টাকাও পাবে। ব্যাস, 2 জনই রাজি হয়ে যায়। গৌরব ম্যালকে বলে যত সহজ মনে হচ্ছিল ততটাও সহজ না, আমার তোর সাহায্যের দরকার। ম্যাল বলে যতটুকু সম্ভব করব, কিন্তু আমি আমার চাকরি ছাড়তে পারবো না। এদিকে মায়েরাও তাদের রান্নার কাজ করছে। এক এক মায়ের ভাগে 5টা করে ডিব্বা পড়েছে। গৌরব ম্যালকে ডিব্বা দিয়ে তার পুরনো অফিসে ডিব্বা দিতে যায়। তারপর আসে দেবিকার অফিসে। গৌরবকে দেখে দেবিকা কফির জন্য বসতে বলে। এই বাহানায় 2 জনে জমিয়ে আড্ডা দেয়। এদিকে মায়েরাও তাদের হাতের জাদু দিয়ে রান্নার কাজ চালিয়ে যায়। এভাবেই রোজ ডিব্বা ডেলিভারি কাজ চলতে থাকে। অফিসে কি হয় জানেনই তো, একজনের খাবারে অন্যজনও ভাগ বসায়। এভাবেই এক এক অফিসে 5 জন কাস্টমার থেকে বেড়ে 1 মাসেই মোট 50 জন কাস্টমার হয়ে যায়। ম্যাল বলে এবার আমাদের বড় কিছু করতে হবে, চল কোন একটা এলাকাকে টার্গেট করি। গৌরব বলে হ্যাঁ, আমরা এবার বিকেসি টার্গেট করব। ম্যাল বলে এত বড় এলাকা কভার করা অসম্ভব। গৌরব বলে আরে আমরা কি সবাইকে টার্গেট করব নাকি? যারা অবিবাহিত আর বাইরের খাবার খেয়ে খেয়ে খাবারের স্বাদই ভুলে গেছে, শুধুমাত্র তাদেরকে টার্গেট করব। ম্যাল বলে কিন্তু এসব মানুষ কারা সেটা জানবো কিভাবে? এই ম্যালের কাজ হলো শুধু সমস্যা বের করা, সমাধান কখনো করতে পারবে না। তো এই ব্যাচেলার লিস্টিং এর কাজ করে দেয় দেবিকা। দেবিকা বিকেসি সব অফিস এমপ্লয়ারদের লিস্ট বের করে তার জুনিয়রকে লিস্টের সবাইকে মেসেজ করতে বলে। যারা যারা পজিটিভ রেসপন্স করবে তাদের লিস্ট বানিয়ে দিতে বলে। লিস্টে 300 জনের নাম আসে। প্ল্যান হলো এই 300 জনকে স্যাম্পল হিসেবে ডিব্বা পাঠাতে হবে। ম্যাল বলে আরে গৌরব, তোর প্ল্যান দেখে দৌড়াচ্ছে। গৌরব বলে এই 300 জন তো শুধু স্যাম্পল ডিব্বার জন্য হ্যাঁ বলেছে, এখনো পার্মানেন্ট কিছু হয়নি। ম্যাল বলে সমস্যা হলো 5 জন কাস্টমারের জন্য যদি 1 জন মা রান্না করে তাহলে 300 স্যাম্পলের জন্য 60 জন মা লাগবে। এই 60 জনকে কোথায় পাবো? এবার শুরু হয় মাদের কাজ। 3 মা মিলে কোন রকমের জোর জবরদস্তি করে ঘরে ঘরে গিয়ে 60 জন মাকে রাজি করায়। পাম্মি আন্টি একজনকে কল দিয়ে বলে আরে ঘরে বসে বসে বইয়ের পেছনে না লেগে রান্না কর, কিছু টাকা পাবি। তো অন্যজনকে বলে সিরিয়াল দেখে সময় না নষ্ট করে কাজের কাজ কর। এভাবে 60 জন মা রাজি হয়ে গেলে গৌরব একটা ডেলিভারি ট্রাকের ব্যবস্থা করে, আর মায়েরাও তাদের রান্নার কাজে লেগে পড়ে। প্ল্যান বাস্তবায়নের দিনে গৌরব সবার থেকে ডিব্বা নিয়ে ছোট সেই ট্রাকে করে সব অফিসে খাবার পৌঁছে দেয়, আর প্রতিটা ডিব্বায় অর্ডারের জন্য নিজের নাম্বার দিয়ে রাখে। খাবার ডেলিভারি করতে করতে হঠাৎ একদিন অর্জুনের সাথে দেখা। অর্জুন বলে আহারে গৌরব, তোর এত খারাপ দিন চলে আসলো যে এখন খাবার ডেলিভারির কাজ করতে হচ্ছে, ইঞ্জিনিয়ারিং পড়ে হকারের কাজ করতে হচ্ছে, তা তোর মায়ের সব জানে? গৌরব বলে দেখ এসব আমাদের মাঝে থাকতে দে। অর্জুন বলে তোর মাকে তো আমি বলবো না, কিন্তু সমস্যা হলো আমার মাকে আমি সব শেয়ার করি বলেই চলে যায়। রাতে মা বারবার কল দিতেই থাকে। গৌরব ভয়ে কল রিসিভ করে না। দেবিকা বলে আরে কল তো রিসিভ করো। গৌরব বলে বাসায় গেলে এমনি 1000টা কথা শুনতে হবে। ঠিক তখনই মা মেসেজ করে বলে বাসায় আয়, তোকে কিচ্ছু বলবো না। গৌরব বলে যখন যখন আমি কোনো আকাম করেছি আর মা বলেছে বাসায় চল, কিচ্ছু বলবো না, তারপর আমার সাথে কি কি হয়েছে তা আমি জানি। কখনো ব্যাটের মার খেয়েছি, তো কখনো বেলনের, তো কখনো ঝাড়ুর। বেচারা গৌরব সেই ভয়ানক স্মৃতির কথা মনে করে নিজের অজান্তেই কেঁপে ওঠে। আপনাদেরও এমন হয় নাকি? তবে গৌরব আজ ভেবেই নিয়েছে সে আজ জবাব দিয়েই দিবে। তাই বাসায় গিয়ে মা বলে এখন তুই নিজের কথা শেষ করার আগেই গৌরব বলে ব্যবসা শুরু করবি? নিজেই উত্তর দেয় হ্যাঁ মা। মা বলে তোর বাবার সাথে? গৌরব মাকে থামিয়ে বলে হ্যাঁ, বাবার সাথে যা হয়েছে তা আমার সাথেও হবে, এর কোনো গ্যারান্টি নেই। অনু আন্টি বলে ব্যবসা যখন করবেই তখন গৌরব অনুকে থামিয়ে বলে এটাই বলবেন যে খাবার ডেলিভারি এটা আবার কোনো কাজ হলো নাকি? গৌরব মা আর অনু আন্টির কথার আগেই সব কথা বলে দুজনকেই থামিয়ে দেয়। মায়ের মন খারাপ দেখে গৌরব বলে আমি জানি না তোমার কেন এত খারাপ লাগছে, আমি তোমার অবাধ্য হচ্ছি না, আমি শুধু আমার মনের কথা শুনছি। তোমার নজরে আমি ভুল হলেও আমার নজরে আমি ঠিক, আর এখন তোমাকে আমি বোঝালেও তুমি বুঝবে না, তাই এখন সব কথা এখানেই শেষ করো। 9টা বেজে গেছে, তোমার ওষুধ নিয়ে নাও। আর অনু আন্টি অর্জুন এতক্ষণে বাসায় এসে গেছে, আপনারও যাওয়া উচিত। ঠিক তখনই দেবিকা কল দিয়ে বলে আমরা তো ভেবেছিলাম 150 জনের মতো হয়তো পজিটিভ রেসপন্স আসবে, কিন্তু
200 জন পজিটিভ রেসপন্স দিয়েছে। এদিকে অনু মাকে বলে, দেখেছো ছেলে কত বেয়াদব হয়ে গেছে, কিছু বলো না কেন, তুমি ওর মা, ভুলে গেছো? ব্যাস, মায়ের ইচ্ছা না থাকা সত্ত্বেও মা চিৎকার করে বলে, কোনো ব্যবসা হবে না, আমি যা বলবো তাই হবে। গৌরব কল কেটে বলে, আমি এখন থেকে এই কাজই করব, বলেই দেয় হাঁটা। চায়ের দোকানে এসে গৌরব ম্যালকে বলে, এখন তুই ফুল টাইম দে, তুই না থাকলে আমি একা পারবো না। ম্যাল এবার দ্বিধায় পড়ে যায়। পরের দিন দেবিকার সাথে কফি খেতে খেতে গৌরব বলে, কষ্টের বিষয় হলো আইডিয়াটা মা থেকেই পেলাম, আর এখন এই ব্যবসায় মায়ের দোয়াই নেই। আসলে দোষ বাবা মায়ের না, তারাও তো এই সমাজকে ভালো দেখানোর পেশায় থাকে। সবসময় ভাবে আমার সন্তান এমন করলে সমাজ কি বলবে। আসলে এই লোকে কি বলবে এই ভয় তৈরি করে অনু আন্টির মতো লোকেরা। তবে এটাও সত্য, কোথাও না কোথাও এই অনু আন্টি আমাদের সবার মধ্যেই আছে। আমাদের বলে, সমাজের নজরে তুমি ভালো কিছু না করতে পারলে তোমার জীবনের কোনো মূল্য নেই। দেবিকা, তুমি নিজেকে প্রশ্ন করো, তোমার মধ্যেও একজন অনু আন্টি আছে। তুমি এই যে একের পর এক বয়ফ্রেন্ড বদলে পারফেক্ট ম্যাচ খুঁজছো, তবে কি আসলেই পারফেক্ট মানুষটা তোমার জন্য চাচ্ছ, নাকি এই সমাজকে ইমপ্রেস করতে? তাহলে সবাই বলবে, দেখেছো দেবিকার চয়েস কত ভালো। গৌরবের এই কথাগুলো যে আসলে কতটা সত্য তা আমরা সবাই জানি। সত্যি কি আমরা নিজের জন্য বাঁচি নাকি সমাজের জন্য? এদিকে ম্যাল তার বসকে বলে সে এই চাকরি করবে না। বস বলে, তুমি সবসময় এই কোম্পানিকে নিজের ভেবে কাজ করেছো, তাহলে কেন যাবে? ম্যাল বলে, আমি আর কত নিজের ভেতরের অনুমানটিকে ভয় পাবো, আসলে আমি নিজেকে একটা সুযোগ দিতে চাই। বস বলে, আমি জানতাম এক না একদিন তুমি যাবে, সমস্যা নাই, এই কোম্পানি সব সময় তোমার জন্য খোলা থাকবে, তুমি যখন খুশি ফিরে আসতে পারো। বস জিজ্ঞেস করে, তা কোম্পানির নাম কি? আরে তাই তো, এরা তো এখনো কোম্পানির নামই রাখিনি। এবার সবার একটাই চিন্তা, কোম্পানির নাম কি রাখবে। ম্যাল বলে, মালপোয়া কিচেন। তো গৌরব বলে, খানা খাজানা। এদিকে চাওয়ালা এসে বলে, বিষাক্ত ভোজন। এই নাম শুনে কাস্টমার অবশ্য পালাবে। গৌরব বলে, আমাদের কোম্পানির মোটো হলো মায়ের খাবার বাচ্চাদের পর্যন্ত পৌঁছানো, তাহলে তেমন একটা নাম দিতে হবে। ভাগেলা বলে, মাদার ইন্ডিয়ার লাঞ্চ বক্স। এটা কোনো নাম হলো? ভাগেলা এবার ভাবনায় পড়ে যায়। পরের দিনই ভাগেলা ম্যাল এবং গৌরবের জন্য কার্ড বানিয়ে আনে। কোম্পানির নাম কি জানেন? মাস ম্যাজিক, অর্থাৎ মায়ের জাদু। ভাগেলা বলে, এবার কার্ড বানানো 10,000 টাকা দে। ম্যাল বলে, 10,000 দে। গৌরব বলে, আরে ম্যাল, ভাগেলা ভুলে গেছে, ওর কাছে না আমরা 10,000 পেতাম, নে হিসাব বরাবর। ভাগেলা তো খুঁজেই পায় না কিসের 10,000 পেত। এই জন্যই আসলে বন্ধুদের কোনো কাজ করে দিতে হয় না। বেচারা ভাগেলা। গৌরব এবার তার রুমকে ছোট্ট অফিস বানিয়ে নেয়। ম্যাল ও গৌরবের সাথে জয়েন হয়েছে দেখে মা ম্যালের দিকে এমন ভাবে তাকায়, বেচারা ম্যাল দে দৌড়। ম্যাল ভিড্রপ নামের এক কোম্পানিকে ডেলিভারির জন্য ঠিক করে। পরের দিনই মাস ম্যাজিকের ব্যাগ চলে আসে। মায়েরা এবার এই ব্যাগে করে তাদের জাদু দিয়ে বানানো খাবার দিয়ে দেয়। দেবিকা অর্জুনের সাথে ডেটে আসলে লক্ষ্য করে অর্জুন সবসময়ের মতো তার ফোন নিয়েই ব্যস্ত। এদিকে মায়ের জাদু ভরা খাবার খেয়ে সবাই তো একদম ফিদা। বিকালে গৌরবের সাথে কথা বলার সময় দেবিকা লক্ষ্য করে গৌরবের ফোনে কল আসলেও সে ফোন না রিসিভ করে দেবিকার সাথে কথা বলায় ব্যস্ত। বিষয়টা দেবিকার অনেক ভালো লাগে। মাস শেষে অ্যাকাউন্টে টাকা আসতেই গৌরব এবং ম্যাল সব মাকে তাদের টাকা দিয়ে দেয়। রাতে 4 বন্ধু মিলে তাদের ছোট্ট একটা সাকসেস সেলিব্রেট করে। গৌরব কেক কেটে সবার আগে দেবিকাকে খাওয়ায়, তারপর ম্যালকে। ম্যাল ভাগিলাকে নিয়ে ড্রিঙ্কস আনতে গেলে ম্যাল বলে, দেখ সারা জীবন সাপোর্ট করলাম আমরা, ব্যবসায় পার্টনার হলাম আমি, আর ও প্রথমে কেক দিল দেবিকাকে। ভাগেলা বলে, আরে আমাদের বন্ধু প্রফেশনাল জীবনের সাথে সাথে পার্সোনাল লাইফও ঠিক করছে, আমাদের তোকে সাপোর্ট করা উচিত। একটা কথা মনে করিয়ে দেই, গৌরব যখন ব্যবসায় আইডিয়ার কথা বলেছিল তখন ম্যাল এবং ভাগেলা তাকে পাত্তা না দিলেও দেবিকা ঠিকই গৌরবকে সাপোর্ট করেছিল। তাহলে কেকের প্রথম পিসটা অবশ্যই দেবিকা পায়, কি বলেন? যাই হোক, পরের দিন চায়ের দোকানে বসে গৌরব ম্যালকে বলে, আমাদের এখন লোয়ার প্যারেলকেও টার্গেট করতে হবে, তবে তার জন্য অফিস ভাড়া নেওয়া লাগবে, লোক হায়ার করা লাগবে, প্রায় 15 লাখের মতো খরচ হবে। কোম্পানির অ্যাকাউন্টে 10 লাখ আছে, আর 5 লাখ কোথায় পাবো? ম্যাল বলে, মায়ের কাছে চা। গৌরব বলে, দিবে একটা চর, দেবিকার কাছে নেই আর ভাগলার কোনো ভরসা নেই। ম্যাল বলে, তাহলে ব্যাংক থেকে লোন নিতে হবে। চাওয়ালা এসে বলে, তার থেকে ভালো আমার কাছ থেকেই নিয়ে নেন। ম্যাল বলে, আরে 5 লাখের কথা বলেছি, হাজারের না। চাওয়ালা বলে, আসলে আমার বাচ্চাদের জন্য টাকা জমিয়ে রেখেছিলাম, এখন টাকাটা যদি আপনাদের ব্যবসায় দেই তাহলে নিশ্চয়ই বেড়ে যাবে, তাহলে আমার বাচ্চারাও বড় বড় স্বপ্ন দেখতে পারবে, প্লিজ না বলবেন না। এবার শুরু হয় কোম্পানির এমপ্লয়ীদের ইন্টারভিউ। তবে ইন্টারভিউ দেখে মনে হয় ম্যাল আর গৌরব উল্টা ইন্টারভিউ দিচ্ছে। এক হ্যাকারকে ম্যাল জিজ্ঞেস করে, তোর কাহিনী কি রে? ছেলেটা বলে, আমি কোম্পানির অ্যাকাউন্ট হ্যাক করেছিলাম, তাই কোম্পানি আমাকে ঘাট ধরে বের করে দিয়েছিল। ওরে বাবা, একে নিলে তো কোম্পানি শেষ। যাই হোক, ফাইনালি এমপ্লয়ীদের বাছাইয়ের পর অফিস ভাড়া নিয়ে সাজানো হয়, সবাই জয়েনও করে। এভাবে মজায় মজায় কাজেরও উন্নতি হচ্ছিল। আসলে যে কাজে আনন্দ থাকে তাকে কাজ না, আনন্দই মনে হয়। দেবিকা সব মাদের রান্নার ভিডিও মাস ম্যাজিকের ওয়েবসাইটে আপলোড করতে থাকে। ধীরে ধীরে সেই ভিডিও ভাইরাল হতে থাকে। রোজ এমন ছোটখাটো ভিডিও ভাইরাল হচ্ছিল, আর মাস ম্যাজিকের প্রতি সবার ভালোবাসাও বাড়ছিল। সেই হ্যাকার প্রতীক আবার মাস ম্যাজিকের অ্যাপের ডিজাইনও করে ফেলে। গৌরব বলে, তোমরা একটু বেশি এগিয়ে যাচ্ছ না? ম্যাল বলে, অ্যাপ
দাঁড়ানো থাকলো, যেদিন লাগবে কাজে লাগাবো। প্রতীক বলে কখনো ভাবিওনি যে চাকরিও এত মজার হয়। ব্যবসার উন্নতি দেখে অনেক ইনভেস্টর মাস ম্যাজিকে ইনভেস্ট করতে চাচ্ছিল, কিন্তু গৌরব আর ম্যাল তাদেরকে না করে দেয়। গৌরব এবং ম্যালের ইন্টারভিউ নেওয়া হয়। মা গর্বের সাথে তার অফিসের সবাইকে সেই ইন্টারভিউ দেখায়। তবে ওই দেখেন অনু আন্টির মুখ কেমন কালো হয়ে আছে। অনু বলে কারো কারো ভাগ্য ভালো থাকলে এমন হয়। মা বলে শুধু ভাগ্য না, কঠোর পরিশ্রমও লাগে। দেবিকার বাবাও গৌরবের প্রশংসা করে। রাতে পার্টিতে ম্যাল দেবিকাকে বলে, দেখ ছেলেটা যখন কিছু ছিল না তখন তোর জন্য পাগল ছিল, আর এখনো পাগল। ভাগ্য লাগে এমন প্রেমিক পেতে। গৌরব এবং ভাগেলা আসলে ম্যাল প্রসঙ্গ বদলে বলে, কিরে তোর সেই ফালতু অর্জুন কই? ব্যাস সাথে সাথেই অর্জুন হাজির। অর্জুন বলে, তোমাদের জন্য ভালোই লাগছে, তবে খারাপও লাগছে। তোমরা কয়েকজনকে খাইয়ে 1 থেকে 4 জন লোক নিয়ে কোম্পানি খুলে টিভিতে একটা ইন্টারভিউ দিয়ে নিজেদেরকে মেলা সফল মনে করছো। তা এটা যদি সফলতা হয় তো আমাকে রোজ পার্টি দিতে হবে। আরে ছোটবেলার মতো কম্পিটিশনে থার্ড হয়ে নিজেকে খুশি করার দিন শেষ, বড় কিছু করো। দেবিকা অর্জুনকে থামাতে গেলে অর্জুন বলে, ওহো সরি, যাই হোক তোমরা খুব ভালোই করেছো বলে টিটকারি মার্কা হাসি দিয়ে চলে যায়। সাথে এই 4 বন্ধুর মুড একদম নষ্টই করে দেয়। দেবিকা বলে, তোমরা কিছু বলো না কেন? গৌরব বলে, এসব লোককে বলে লাভ নেই, ওকে করে দেখাতে হবে। পরের দিন সকালে গৌরব আর ম্যাল একজন ইনভেস্টরের অফিসে যায়। ম্যাল প্রজেক্টরে বিজনেসের ব্যবসার পরবর্তী প্ল্যান নিয়ে আলোচনা করে বলে, মাস ম্যাজিক কোম্পানিটা আমরা অফিস থেকে এবার প্রতিটা মানুষের পকেটে পৌঁছে দিতে চাই। ইনভেস্টর শরৎ বলে, সেটা না হয় বুঝলাম, কিন্তু সবকিছু সম্ভব কিভাবে? ম্যাল বলে, আমরা উবার আর পাঠাওয়ার মতো করে একটা অ্যাপ বানাবো। ইউজাররা যখনই অ্যাপে লগ ইন করবে সাথে সাথে তাদের 2 কিলোমিটারের মধ্যে যতগুলো মা আর তাদের মেনু আছে সব অ্যাপের স্ক্রিনে শো করবে। তারা যদি সকাল 11টার মধ্যে অর্ডার করে তাহলে আমরা দুপুরের মধ্যে তাদের লাঞ্চ ডেলিভারি করতে পারবো। এর জন্য আমরা একটা টেকনিক্যাল টিমও হায়ার করেছি। মিটিং শেষে নিখিল বলে, তোমাদের আইডিয়া আমার ভালো লেগেছে। এই সেক্টরে তেমন কোনো প্রতিযোগিতাও নেই, তাই এখানে বিনিয়োগ করতে আমার কোনো সমস্যা নেই। আমি তোমাদের মিথ্যা বলবো না, তোমরা আসলে সোনার পাহাড়ের উপরে বসে আছো। তোমরা যদি মুম্বাইতে ভালোভাবে বিজনেস দাঁড় করাতে পারো তাহলে চেন্নাই, বেঙ্গালুরু, দিল্লির মার্কেট আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদের অ্যাপ ডেভেলপ করতে যে খরচ হবে তা আমাদের কোম্পানি দিবে। শরতের সাথে কথা বলার শেষে 2 বন্ধু লিফটের ভিতরে খুশিতে আত্মহারা হয়ে যায়। তবে আমার কাছে শরৎকে সুবিধার মনে হলো না। নিজেদের অফিসে ফিরলে গৌরব তাদের প্ল্যান নিয়ে আলোচনা করে। গৌরব বলে, আমাদের প্ল্যান সাকসেস করতে শহরের বাকি সব মায়েদেরকেও আমাদের সাথে অ্যাড করতে হবে। অফিসের এক আন্টি বলে, 15 দিনের মধ্যেই হয়ে যাবে। পাশ থেকে একজন বলে, 15 দিনের মধ্যে আমাদের অ্যাপসও রেডি হয়ে যাবে। কিছুদিনের মধ্যে অ্যাপসের ডেমো রেডি হয়ে গেলে গৌরব জিজ্ঞেস করে, কিন্তু প্রতিদিন খাবারের মেনুকে অ্যাড করবে? ম্যাল বলে, সেটা তো মায়েরা যখন রান্না করবে তখন তাদেরকে আপলোড করতে হবে, তাই তাদের ট্রেন করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু তাদের ট্রেন দিবে কে? গৌরব দেবিকাকে বললে পরের দিনই দেবিকা আন্টিদেরকে ট্রেনিং দেওয়ার জন্য একটা মিটিং করে। দেবিকা শেখাতে এসে দেখে আন্টিরা তো তার থেকে আরো বেশি স্মার্ট। যাই হোক, রাতে ডিনারে দেবিকা বলে, আন্টিদের সাথে কাজ করে মজাই লেগেছে, এত দামি ডিনারের দরকার ছিল না। গৌরব বলে, আরে এটা তো কোম্পানির তরফ থেকে তোমার জন্য গিফট। দেবিকা বলে, যাই হোক ভালোই হয়েছে। আজ অর্জুনের সাথে ব্রেকআপের সেলিব্রেশনও একসাথেই হয়ে যাচ্ছে। ব্রেকআপের কথা শুনে গৌরব তো হ্যাবি খুশি। গৌরব বলে, লক্ষ্য করেছো আমাদের এখন রোজ দেখা হয়, ফোনে কথা হয়, মেসেজের তো শেষই নেই। তাহলে তুমি কি ভাবছো? দেবিকা মিষ্টি হাসি দিয়ে বলে, ভাবছি। পরের দিন গৌরব শরৎকে বিজনেসের রিপোর্ট দেখিয়ে বলে, অ্যাপ আনার পর থেকে আমাদের ব্যবসা 20% বেড়ে গেছে। শরৎ অবশ্য তেমন খুশি না। শরৎ বলে, আমার মনে হয় তোমরা খুব সহজেই 50% পার করতে পারো। আর তোমরা কি চাও না আরো বড় বড় মাল্টিন্যাশনাল তোমাদের সাথে যুক্ত হোক, যেন ব্যবসা 50% বেড়ে যায়? গৌরব অফিসে এসে বলে, আমাদের এখন থেকে লাঞ্চের সাথে ডিনারও সার্ভ করতে হবে। প্রতীক বলে, তাহলে কি আরো লোক হায়ার করতে হবে? গৌরব বলে, না, বেশি লোক হায়ার করলে প্রফিট কমে যাবে। কষ্ট তো করতেই হবে, আর প্রফিটের শেয়ারও তো সবাই পাবে। সবার ইচ্ছা না থাকা সত্ত্বেও রাজি হতে হয়। এবার শুরু হয় ধুমসে কাজ। পাম্মি আন্টিকে এত কাজ করতে দেখে আঙ্কেল বলে, তোমাকে কেন এত কষ্ট করতে হবে? আন্টি বলে, আরে ছেলেটা তো আমাদেরই, ওকে যদি আমরা সাহায্য না করি তো কে করবে? ডিনার অ্যাড করার সাথে সাথেই অ্যাপের ডাউনলোড বেড়ে যায়, আর মুম্বাইয়ের সবচেয়ে বেশি ডাউনলোড অ্যাপে মাস ম্যাজিকের নাম আসে। এই খুশিতে অফিসে পার্টি শুরু হয়ে যায়। অফার, কাস্টমার আর অর্ডার বাড়লেও গৌরবরা যেমন প্রফিট আশা করেছিল ফলাফলটা তেমন আসে না। অ্যাকাউন্টেন্ট জানায়, আমরা 50% আশা করলেও 30% প্রফিট বেড়েছে, কারণ কোম্পানির খরচও বেড়ে গেছে, ডেলিভারি ফি, স্যালারি সব বেড়ে গেছে। শরৎ বলে, আমার কাছে একটা আইডিয়া আছে, আইডিয়াটা একটু কঠিন তবে কাজের। গৌরব এবং ম্যাল বলে, কেমন আইডিয়া? শরৎ বলে, তোমাদের কোম্পানির সবচেয়ে বেশি খরচ হয় আলাদা আলাদা মা থেকে টিফিন নেওয়ার খরচ আর তাদের স্যালারি। তোমরা কিছু এলাকায় সেন্ট্রাল কিচেন দাও। ম্যাল অবাক হয়ে বলে, আপনি মাস ম্যাজিক থেকে মাদেরকে সরানোর কথা বলছেন? শরৎ বলে, আমি বলছি তোমরা শুধু একটা এলাকায় ট্রাই করে দেখো যে ফলাফল কি হয়। রাতে ম্যাল এবং গৌরব চায়ের দোকানে এসে ভাবতে থাকে তারা আসলে কি করবে। দেবিকা গৌরবকে বলে, তোমরা এটা কিভাবে করতে পারো? বিষয়টা
আসলেই অযৌক্তিক আর অনৈতিক। গৌরব বলে কি করব, এটা তো কোম্পানির সিদ্ধান্ত। দেবিকা বলে ভেবে দেখেছো যে আন্টিদের কেমন লাগবে? গৌরব রাতে পাম্মি আন্টিকে বিষয়টা জানালে আন্টি বলে আরে বাবা চিন্তা করো না, এটা তো আর তোর সিদ্ধান্ত না, আসলে আমাদের স্বপ্নই আমাদের পথ ঠিক করে দেয়। স্বপ্নের জন্য আমাদের এক হতে হয়েছিল আর সেই স্বপ্নের জন্যই আমাদেরকে আলাদা হতে হচ্ছে। তবে সত্যি কি জানো, তোমার সাথে কাজ করে অনেক ভালো লাগতো। এই কথা শুনে গৌরবের মন আরো খারাপ হয়ে যায়। পরের দিনই গৌরব এবং ম্যাল প্রফেশনাল কিচেন দেখতে যায়। তবে দুজনের মুখে আগের মতো হাসি নেই। কিচেনের শেফরা কাজ করা শুরু করে। আবেগ ভালোবাসায় ভরা কাজের জায়গায় প্রফেশনালিজম ঢুকে যায়। শরৎ জানায় সেন্ট্রালাইজ কিচেন দেওয়ার পর লোয়ার প্যারেল এবং বিকাশি থেকে দ্বিগুণ কামাই হয়েছে। এই কথা শুনে ম্যাল কিংবা গৌরব কেউই খুশি না। অফিসের সবাই এখন আর 10টা অফিসের মতোই ডেডলাইন টার্গেটের মতো কঠিন কঠিন ভাষায় কথা বলা শুরু করেছে। আগের মতো অফিসে আর মজাও হয় না। হুট করেই অফিস যেন যান্ত্রিক হয়ে গেছে। খাবারের জাদুও ধীরে ধীরে হারিয়ে গেছে। রিসার্চে জানা যায় সেন্ট্রালাইজড কিচেন আসার পর লোয়ার প্যারেলে 15% আর আন্ধারিতে 25% কাস্টমার কমে গেছে। শরৎ বলে আরে চিন্তার কিছু নেই, 40 জন পুরনো কাস্টমার গেছে তো কি হয়েছে, 50 জন নতুন কাস্টমার তো এসেছে। ম্যাল বলে কিন্তু ওরা আমাদের মোস্ট লয়াল কাস্টমার ছিল। শরৎ বলে আরে ওসব বাদ দাও, ইমোশন দিয়ে ব্যবসা হয় না, ব্যবসাকে কিভাবে পার্মানেন্ট করবে সেটা ভাবো। প্রতীক সোশ্যাল মিডিয়া দেখে বলে লাইক কমে গেছে আর বাজে বাজে কমেন্ট আসা শুরু হয়েছে। গৌরব হঠাৎই রেগে বলে এখন কি করতে হবে তা যদি নাই জানো তাহলে কাজ করতে এসেছো কেন? ফেক লাইক নিয়ে এই ব্যাড কমেন্ট গুলোকে সরিয়ে দাও আর দেবিকার সাথে কথা বলো। গৌরবের এমন আচরণে সবাই অবাক হয়ে যায়। রাতে ডিনারে দেবিকা বলে আসলে সমস্যা হলো মাস ম্যাজিক একটা ইমোশন, তাই এখানে ফেক লাইক এনেও কোনো লাভ হবে না। আসলে আমাদের করা উচিত। কথা শেষ করার আগেই গৌরবের ফোনে কল আসে। গৌরব এখন অর্জুনের মতো কথার মাঝেই ফোন রিসিভ করে চলে যায়। দেবিকা ম্যালকে বলে আমার মনে হচ্ছে আমি অর্জুনের সাথে এসেছি। গৌরবকে ইনভেস্টর বলে ব্যবসায়ের গ্রোথ বেড়ে গেছে, কিন্তু সবার মুখ বলছে অন্য কথা। পরের দিন গৌরব প্রতীককে বলে সমস্যা কি তোমার, আজকাল দেখি কাজে মন নেই। প্রতীক বলে ইন্টারেস্ট আনবো কোথা থেকে, ক্লায়েন্টের যেটা ইন্টারেস্ট আছে তাতে আমার ইন্টারেস্ট নেই, আর তোমার তো শুধু ইনভেস্টরের প্রতি ইন্টারেস্ট, আর আমি যা চাই কোম্পানি এখন তা চায় না। মনে আছে ঠিক এই কথাগুলোই গৌরব তার বসকে বলেছিল। গৌরব যেন হঠাৎ একটা ধাক্কা খায়। গৌরব ভাবতে থাকে এই 3 মাসে তারা একের পর এক টার্গেট পূরণ করেছে, কিন্তু কোথাও না কোথাও সবকিছু অপূর্ণই হয়ে আছে। রাতে গৌরব বাসায় ফিরলে মা বলে গৌরব তুই আবারও আগের মতো দেরি করে বাসায় ফিরছিস? গৌরব বলে কাজের অনেক স্ট্রেস মা। মা অবাক হয়ে জিজ্ঞেস করে নিজের কোম্পানি তো স্ট্রেস? গৌরব না খেয়ে ঘরে চলে যায়। রাস্তগিয়া আন্টি কল দিয়ে বলে জানো আজ কি হয়েছে, আমি ভুলে এক্সট্রা খাবার বানিয়ে ফেলেছিলাম, আমার মনেই নেই যে আমি এখন আর মাস ম্যাজিকের অংশ না। গৌরব বলে সরি আন্টি। রাস্তগিয়া আন্টি বলে আসলে আমার চিন্তা হচ্ছে মাস ম্যাজিক থেকে ধীরে ধীরে মাই কমে যাচ্ছে। আমি সবসময় চাইতাম মাস ম্যাজিক তাড়াতাড়ি সফল হোক আর বেঙ্গালুরুতে লঞ্চ হোক, কারণ আমার বড় ছেলে সামির বেঙ্গালুরুতে থাকে, এই বাহানায় সেও মায়ের হাতের খাবার খেতে পারত। রাস্তগিয়া আন্টি বলে চিন্তা করো না, মায়ের মনের কথা ছেলেকে বললাম। আন্টির চোখ ছলো ছলো হয়ে ওঠে। নিজের খেয়াল রেখো বলে কল কেটে দেয়। গাড়িতে ম্যালকে গৌরব বলে এই অর্জুনকে নিচু দেখাতে চেয়ে আমরা নিজেরা কতটা নিচে নেমে গেছি। মাস ম্যাজিকে মাই কমে গেছে, কয়েকদিন পর ম্যাজিকও চলে যাবে, কি করা যায় ম্যাল? ম্যাল বলে যা তুই ভেবেছিস তাই করতে হবে। গৌরব বলে তাহলে ঘোড়া গাড়ি চল, আমরা আবার আমাদের আগের জায়গায় ফিরে যাই। দুই বন্ধু মিলে শরতের কাছে আসে। গৌরব বলে আমরা সব আবার আগের মতো চাই, আমাদের সার্ভিস খারাপ হয়ে গেছে, অফিসের কালচার খারাপ হয়ে গেছে, আমরা এসব চাই না। শরৎ বলে আমি তোমাদেরকে আগেও বুঝিয়েছি ব্যবসা আবেগে না লজিকে চলে। গৌরব বলে হতে পারে, কিন্তু আমরা মাস ম্যাজিক আবেগেই চালাতে চাই। শরৎ বলে এভাবে চললে তোমাদের কোম্পানি কে কিনবে? তোমরা কি ভাবো না ভাবো তাতে আমার কিছু যায় আসে না, তবে আমি এই জন্য ইনভেস্ট করিনি, এটা ভুলে যেও না আমিও এই কোম্পানির অংশ। গৌরব বলে সমস্যা নেই, আমরা আপনাকে আপনার টাকা ফেরত দিয়ে দিব। শরৎ রেগে বলে তোমাদের কি মনে হয় আমি এখানে দান করতে বসেছি? আমাকে কোম্পানির বর্তমান মূল্য অনুযায়ী টাকা ফেরত দিতে হবে। গৌরব এবং ম্যাল অবাক হয়ে যায়। শরৎ বলে যাও গিয়ে কন্ট্রাক্ট পেপারের এক্সিট ক্লজ পড়ে দেখো। গৌরব আর ম্যাল রেগে বের হয়ে যায়। ম্যাল এবং গৌরব অফিসে এসে অ্যাকাউন্টেন্ট থেকে কন্ট্রাক্ট পেপার নিয়ে দেখে পেপারে আসলেই এমন লেখা। অ্যাকাউন্টেন্ট জানায় কোম্পানির বর্তমান মূল্য অনুযায়ী শরৎ আমাদের কাছ থেকে 10,50,00,000 টাকা পাবে। গৌরব জিজ্ঞেস করে কোম্পানির অ্যাকাউন্টে এত টাকা কি আছে? অ্যাকাউন্টেন্ট বলে বর্তমানে 10,60,00,000 টাকা আছে। গৌরব বলে তাহলে দিয়ে দেন। অ্যাকাউন্টেন্ট বলে তুমি শিওর তো? কারণ এরপরে কোম্পানিতে শুধুমাত্র 10 লাখ টাকা থাকবে, এই টাকা দিয়ে আমরা হয়তো ভেন্ডারদের টাকা দিতে পারবো অথবা স্টাফদের স্যালারি। গৌরব বলে প্রথমে স্টাফদের স্যালারি দিয়ে দেই, আমি ভেন্ডারদের সাথে কথা বলে নিব। ভেন্ডার এসে শরৎকে বলে গৌরব বলেছে পেমেন্ট হোল্ড করতে। শরৎ বলে টাকা আমি তোকে দিব, তুই ওদের চেক সামলিয়ে রাখবি আর আমি যা বলবো তাই করবি। পরের দিনই ব্রেকিং নিউজ হয় মাস ম্যাজিকের দুজন কো ফাউন্ডারকে পুলিশ কাস্টাডিতে নিয়ে গেছে।
গেছে, কারণ তারা নাকি তাদের ভেন্ডার রাজেশকে ধোকা দিয়েছে। ম্যাল অনেক চিন্তিত হয়ে বলে, এখন কি আমাদের কোম্পানি বন্ধ করতে হবে? এই খবর দেখে অনু আন্টি আর অর্জুন হ্যাপি খুশি হয়ে যায়। অনু বলে, এটাই হয় যখন গাধা সিংহ হতে চায়। এদিকে ম্যাল বলে, তোর কাছে তো সব সমস্যার সমাধান থাকে, তাহলে তাড়াতাড়ি কিছু কর। এদিকে দেবিকার বাবা সেদিন কত প্রশংসা করছিল, আর আজ বলে এটা তো হওয়ারই ছিল, রক্ত গরম, তাই মনে করে যা খুশি তাই করবে। জি, এটাই আমাদের সমাজের বাস্তবতা। প্রথমে তো কেউ উঠতে সাহায্য করবে না, আর যদি আপনি উঠতে যে পড়ে যান তখনও কেউ সাহায্য করবে না, তবে পাশে দাঁড়িয়ে আপনাকে পড়তে দেখার আনন্দ ঠিকই নিবে। আবার আপনি সফল হলে খুব বাহবাও দিবে, কিন্তু সাহায্য কেউ করবে না। এই জন্যই নিজেকে বিশ্বাস করে এগিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। দেবিকা বারবার গৌরবকে কল দিয়ে কথা বলার চেষ্টা করছে, তবে ফোনটা পুলিশের কাছে থাকায় পুলিশ কল কেটে দিচ্ছিল। ঠিক তখনই কেউ একজন গৌরবের সাথে দেখা করতে আসে। সে কে জানেন? সে হলো অর্জুন। তবে সাথে একটা কন্ট্রাক্ট পেপার এনেছে, যেখানে লেখা অর্জুনের কোম্পানি মাস ম্যাজিক কিনে নিবে। ম্যাল তো এক কথায় রাজি হয়ে গেছে, কিন্তু গৌরব বলে তার কিছু সময় লাগবে। অর্জুন বলে, তোমাদের এখন যাওয়ার কোনো জায়গা নেই, তারপরও আমাদের কোম্পানি মাস ম্যাজিক কিনতে চাচ্ছে, তাও আবার 30 কোটি টাকা দেবে, আর 49% শেয়ারও পাবে। আর তুমি বলছো তুমি ভাববে? দেখো, পাবলিক কিন্তু পুরনো নিউজ তখনই ভুলে যায় যখন নতুন কিছু পায়। তোমরা ভাবো সোমবার তোমরা কি শুনতে চাও, যে মাস ম্যাজিক বন্ধ হয়ে গেছে, নাকি মাস ম্যাজিক ইজ ব্যাক বলেই চলে যায়। অর্জুন যেতেই ম্যাল বলে, তুই কি পাগল হয়ে গেছিস? এত বড় সুযোগ পেলাম আর তুই ভাব দেখাচ্ছিস? গৌরব বলে, ওরা সুযোগ দিচ্ছে না, বরং সুযোগের সৎ ব্যবহার করছে। ভালো করে পড়ে দেখ, 3 বছরের আগে আমরা বের হতে পারবো না, আর 51% শেয়ার তাদের কাছে থাকবে। ম্যাল বলে, যাই হোক না কেন, 30 কোটির জন্য আমি সবকিছুতে রাজি। গৌরব অবাক হয়ে বলে, এখনো টাকার পেছনে ছুটছিস? আমরা এই কোম্পানি নিজেদের খুশির জন্য শুরু করেছিলাম, একবার খুশি বাদ দিয়ে টাকার পেছনে ছুটতে গিয়ে আমরা এখন এখানে। আর 51% শেয়ার অর্জুনের কাছে থাকা মানে ও আমাদের দিয়ে কি কি করাতে পারে তুই ভাবতেও পারছিস না। ম্যাল বলে, সোমবার পর্যন্ত মাস ম্যাজিক শেষ হয়ে যাবে, এরপর কি করবি? পচা আলু পুরোপুরি পচার আগেই বেঁচে দেওয়া উচিত, না হলে সেটা পরের দিন ময়লায় ফেলে দিতে হয়। গৌরব বিরক্ত হয়ে বলে, আমাদের ব্যবসাকে তুই পচা আলুর সাথে তুলনা করছিস? তোর সমস্যা কি জানিস? তুই কখনো মাস ম্যাজিককে নিজের মনেই করিসনি। ম্যাল বলে, তোর সমস্যা কি জানিস? তোর মনে হয় মাস ম্যাজিক শুধু তোর। গৌরব রেগে বলে, হ্যাঁ আমারই, আমার আইডিয়া দিয়ে শুরু হয়েছে। ম্যাল বলে, তাহলে আমি যে এতদিন এর পিছনে খাটলাম, এত সময় দিলাম, সেগুলো কি? এমনকি নিজের চাকরিও ছেড়ে দিয়েছি। গৌরব বলে, চাকরি তো তখনই ছেড়েছিস যখন মাস ম্যাজিক নিজেকে প্রমাণ করতে পেরেছিল। ম্যাল বলে, সবার তোর মতো মা নেই যে চাকরি ছেড়ে বসে পড়লে ফ্রিতে খাওয়াবে। আমার পরিবারকে আমাকেই চালাতে হয়। গৌরব বলে, বাহানা বানানো বন্ধ কর, তোর আসলে সাহস নেই তাই বল। ম্যাল বলে, হ্যাঁ নেই সাহস, তোর তো অনেক সাহস আছে না, যা তোর ব্যবসা তুই একাই সামলা। ব্যাস, দুই পার্টনার এবার আলাদা হয়ে যায়। কিছুক্ষণ পর ভাগেলা এসে ম্যাল এবং গৌরবকে ছাড়িয়ে নিয়ে যায়। বাইরে আসতেই মিডিয়া হামলে পড়ে। ভাগেলা কোনো রকমের ভিড় ঠেলে গায়ের কাছে আসলে গৌরব একা একাই হেঁটে চলে যায়। ম্যাল বিষয়টাকে পাত্তাই দেয় না। গৌরব বাসায় ফিরে দেখে অনু আন্টি মায়ের কানে কুমন্ত্রণা দেওয়ার জন্য আগে এসে বসে আছে। গৌরবকে দেখে অনু একটা রাগের লুক দিয়ে চলে যায়। আজব বিষয় না, এই মহিলার সবকিছুতে নাক গলানোর কি আছে কে জানে। গৌরবকে এতটা হতাশ দেখে মা কিছু বলতেই যাবে, গৌরব বলে, কিছু বলো না মা, সবার থেকে অনেক কিছু শুনে এসেছি, আর শোনার শক্তি নেই। সবাই যখন বলছে দোষ নিশ্চয়ই আমারই হবে। গৌরব নিজেকে আর ধরে রাখতে পারে না, অঝরে কান্না করতে করতে বলে, বাচ্চাকাল থেকে আজ পর্যন্ত তুমি আমাকে সব থেকে ভালো করে জেনেছো, আমাকে মাফ করে দাও মা। বলেই কান্না করতে করতে মায়ের কোলে মাথা রাখে। আসলে মায়ের কোলই হলো সবচেয়ে শান্তির জায়গা, তাই না? মা আর ছেলের কান্না দেখে নিজের চোখে আটকে রাখা আসলেই কঠিন। গৌরব সব মা এবং স্টাফদের তাদের স্যালারি দিয়ে দেয়। তার মানে কি সত্যি মাস ম্যাজিক শেষ? সর্বশেষে চাওয়ালাকে সে বলে, আপাতত এই টাকাই আছে, মাফ করে দিও, আমরা তোমার টাকা হারিয়ে ফেলেছি। চাওয়ালা বলে, ব্যবসা তো এমনই, লাভ হলে ভাগ নিতে পারলে ক্ষতি হলে কেন নিব না? এসব বাদ দেন, আমি আপনাকে স্পেশাল চা বানিয়ে দিচ্ছি। আসলে জীবনে চলার পথে এমন কিছু মানুষের সাপোর্ট থাকে বলেই হয়তো দুনিয়াটা এত সুন্দর। গৌরব আবারও ইন্টারভিউ দেওয়া শুরু করে। ম্যাল তার আগের অফিসে ফিরে আসে। গৌরব চাকরিটা পেয়ে যায়। ভাগেলা আর চাওয়ালা লক্ষ্য করে ম্যাল আর গৌরব আগের মতো নেই। এইদিকে দুই বন্ধুর কারোরই কাজে মন নেই, তারা যেন বেঁচেও মরার মতো হয়ে আছে। মাও লক্ষ্য করে গৌরব আর আগের মতো নেই। অনু আন্টি বলে, যা হয়েছে ভালো হয়েছে, ছেলে আবার লাইনে তো এসেছে। মা বলে, আগে আমি চাইতাম গৌরব যেন চাকরি করে, কিন্তু আমি এখন কেন যেন খুশি হতে পারছি না। গৌরব এখনো মাস ম্যাজিক অ্যাপ দেখতে থাকে। দেবিকা কল দিলে রিসিভও করে না। মা কল রিসিভ করতে বললেও কল কেটে চলে যায়। গৌরবের বন্ধুদের সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ে, যখন তারা সত্যি অনেক খুশি ছিল। এদিকে ম্যালেরও একই অবস্থা। দেবিকা গৌরবের সাথে কথা বলার চেষ্টা করলেও গৌরব কি
ভেবে যেন দেবিকাকে মেসেজ করতে যেও করে না। দেবিকার কলিগ বলে, তোর এত ঝামেলার দরকার কি? যখন সে ইগনোর করছে তখন তুইও মেসেজ করা বন্ধ করে দে। আর গৌরবের এমনিও কোনো ফিউচার নেই, যা হয়েছে ভালোই হয়েছে, এমনিও তুই কখনোই ওর সাথে খুশি থাকতে পারবি না। এখন প্রশ্ন হলো, সুখী বা খুশি থাকাটা কি টাকার উপরে নির্ভর করে? উত্তরটা জানাতে ভুলবেন না। গৌরব বাসায় ফিরে গৌরবের মন মাওয়া দেখে মা যেন সহ্যই করতে পারে না। মা এবার কিছু একটা ভেবে একটা ফাইল বের করে পরের দিনই তার বসের কাছে যায়। রাতে মা হাতে একটা খাম নিয়ে গৌরবের কাছে এসে বলে, এখানে বস। আসলে এই কথা বাচ্চারা তার মা বাবাদেরকে বলে, কিন্তু আমি আমার বাচ্চাকে বলছি, আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি। আজকে গৌরব তার মায়ের মতো জিজ্ঞেস করে, চাকরি কেন ছেড়ে দিলে? মা বলে, আসলে গত কয়েকদিনে আমি শিখেছি বাচ্চার খুশিতে যদি মা বাবার খুশি হয় তাহলে মা বাবারও বাচ্চাকে সেটাই করতে দেওয়া উচিত যেটাই বাচ্চার খুশি। এই নে, এটা আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা, আর এটা আমার গ্র্যাচুইটি। গ্র্যাচুইটি হলো কোম্পানির তরফ থেকে এমপ্লয়িকে দেওয়া বকশিস। মা কান্না জড়িত কণ্ঠে বলে, তোর ইচ্ছা হলে তুই চাকরি ছেড়ে আবারও মাস ম্যাজিককে দাঁড় করাতে পারিস। গৌরব ছলো চোখে বলে, যদি এবারও ব্যর্থ হয়ে যাই? মা বলে, তো এতে কি হয়েছে, আমাদের তো অভ্যাস আছে, তাই না? গৌরব মাকে জড়িয়ে কান্না করে দেয়। গৌরব আবার নতুন উদ্যমে মায়ের দোয়া নিয়ে মাস ম্যাজিক শুরু করে। তবে এবার মাও গৌরবকে সাহায্য করে। পাম্মি আন্টির সাথে গৌরব বাকি মাদেরকেও রাজি করায় আর আবারও একদম শুরু থেকে শুরু করে। আর ফেসবুকে লিখতে ভোলে না, মাস ম্যাজিক ইজ ব্যাক। আসলে জীবনে সবসময় সবকিছু এতটাও সহজ হয় না, তাই পা পিছলে পড়ে গেলেও আবারও উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করতে হয়। তাই ধাক্কা খাওয়াটাও জরুরি, কারণ প্রতিটা ধাক্কায় একটা করে শিক্ষা থাকে। গৌরবকে এভাবে ফিরতে দেখে গৌরবের লোয়াল কাস্টমার গুলো অনেক খুশি হয়ে যায়। লোয়ার প্যানেল থেকে কল দিয়ে বলে, আপনারা এখানে কবে সার্ভিস দেওয়া শুরু করবেন? গৌরব বলে, একটু সময় লাগবে, তবে আসবো। গৌরবের এই পোস্ট মেলের কাছেও পৌঁছায়, তবে মেল প্রথমে লাভ দিয়েও পরে মুছে ফেলে। অর্জুন আবারও সেই টিটকারি হাসি হাসে। অনু সোজা চলে আসে আগুনে ঘি ঢালতে। অনু আন্টি বলে, গৌরব তুমি আমাকে বলো তুমি আসলে কি প্রমাণ করতে চাও? গৌরব বলে, আগে আপনি বলেন যে আপনি এত বছর ধরে কি প্রমাণ করতে চাচ্ছেন? যে আগে থেকে বানানো রাস্তায় না গিয়ে নিজে রাস্তা বানাতে গেলে এভাবেই ধাক্কা খেয়ে পড়বে? মা, ভালো হয়েছে সচিন তেন্ডুলকর আমাদের এই এলাকায় বড় হয়নি, না হলে ইনি তো তার জীবন নরক বানিয়ে দিত। আর শেক্সপিয়ার থাকে তাকে বলতো, ম্যাথ আর সায়েন্স বাদ দিয়ে কি ফালতু ইংলিশ লিটারেচার নিয়ে পড়ে আছো। অনেক অনেক শুক্রিয়া যে এসব মানুষ নিজের মনের কথা শুনেছিল, নাকি আপনার মতো মানুষের কথা। আর আপনি কে কারোর সফলতা বিফলতা ঠিক করে দেওয়ার? আমি যেটা চাচ্ছি সেটা না পেলে আমি ব্যর্থ হলাম কিভাবে? আমি সফল নাকি বিফল এটার সিদ্ধান্ত নিব আমি। তবে আপনার যদি আমার সিদ্ধান্তের সাথে কোনো সমস্যা থাকে তাহলে দয়া করে এখানে আসবেন না। মাও আজকে অনু আন্টির উপরে অনেক রেগে আছে। অনু আন্টি মাকে বলে, বাচ্চারা তো বাচ্চামি করবেই, কিন্তু কোনো বড় মানুষকে বাচ্চামি করতে এই প্রথম দেখলাম। মা বলে, বাচ্চামি দেখতে না চাইলে এখানে আসার দরকার নেই। অনু আন্টি লজ্জায় অপমানে চলে যায়। ভালোই হয়েছে, এমন মানুষ জীবনে না থাকাই ভালো। গৌরব তার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে আসে। গৌরব থেকে সব শুনে আদি বলে, আসলে আমি কিন্তু সব জানি, আর আমার কোম্পানি মাস ম্যাজিককে হায়ার করতে চাচ্ছিল, কিন্তু আমি কিছু বলবো তার আগেই এসব হয়ে গেছে। গৌরব বলে, আসলে আমি যেমন আছি এটাই ভালো, আমি আর কোনো ইনভেস্টার চাই না। ঠিক তখনই মাস ম্যাজিকের এক লয়াল কাস্টমার এসে বলে, আপনি মাস ম্যাজিকের গৌরব শুক্লা তাই না? ফাইনালি আপনি ফিরে এসেছেন। এই ব্যাচেলারদের জন্য মাস ম্যাজিক একটা ইমোশন। দোয়া করি আপনার ব্যবসা যেন দ্রুত গ্রো হয় আর আমরা মাস ম্যাজিকের খাবার খেতে পারি। লোকটা চলে যেতেই আদি বলে, দেখেছিস বড় বড় কোম্পানির কাস্টমারের মন পর্যন্ত পৌঁছাতে জীবন বের হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে তাও মন পায় না, আর তোর মাস ম্যাজিক কাস্টমারদের মনে গেঁথে গেছে। তাই নিজের জন্য না হলেও এই সকল কাস্টমারদের জন্য তোর গ্রো করা উচিত। কাল দেখা কর। গৌরব বলে, আসলে আমি কোনো ইনভেস্টারের সাথে যুক্ত হলে নিজের শর্তে যুক্ত হতে চাই, আর তোর কোম্পানি নিশ্চয়ই আমার শর্ত মানবে না। আদি বলে, তুই কথা তো বলে দেখ, না হলে তুই বন্ধু চাই খেয়ে নিব এর সাথে। রাতে মা গৌরবকে বলে, ইনভেস্টারদের সাথে কথা বলা কি জরুরি? গৌরব বলে, এবার আমি আমার সাথে কথা বলবো, যদি রাজি হয় তাহলে ঠিক আছে, না হলে কি, আমাদের ব্যবসা তো ভালোই চলছে। মা বলে, ঠিক আছে, কিন্তু তুই দেবিকার সাথে কথা বলেছিস? গৌরব তখনই মোবাইল নিয়ে দৌড়। দেবিকা এদিকে তার কোম্পানিতে মিটিং করছিল। ঠিক তখনই গৌরব কল দিলে দেবিকা কয়েকবার কল কাটলেও বসের রিকোয়েস্টে কল রিসিভ করে, কারণ তার জন্য মিটিং এ ডিস্টার্ব হচ্ছিল। দেবিকা কল রিসিভ করতেই গৌরব বলে, আমি তোমার কোম্পানিতে এসেছি, জরুরি কথা আছে। দেবিকা বাধ্য হয়ে গৌরবের সাথে দেখা করতে আসে। গৌরব বলে, আসলে আমি কিছু জানতে এসেছি, তুমি কি আমার বিষয়ে এখনো সিরিয়াস? আমি জানতাম আমাদের মধ্যে কিছু একটা তো আছে, কিন্তু শিওর হওয়ার আগেই এসব হয়ে গেল। আমি বুঝতে পারছিলাম না যে আমার এখন কি করা উচিত। সবকিছু এখন কিছুটা গুছিয়ে নিয়ে এসেছি। আমি জানতে চাই যে তোমার মনে আমার জন্য কি আছে। উত্তরটা কালকের মধ্যে দিয়ে দিও, কারণ কাল আমার ইনভেস্টারদের সাথে মিটিং আছে। হয়তো তারা হ্যাঁ বলবে বা না, কিন্তু তাদের উত্তর জানার আগে আমি তোমার উত্তর
জানতে চাই, কারণ ওরা হ্যাঁ বলার পর তুমি হ্যাঁ বললে আমার সারা জীবন এটাই মনে হবে আমি দুনিয়ার নজরে সাকসেসফুল, তাই তুমি হ্যাঁ বলেছো। আর ওরা না বলার পর তুমি না বললে মনে হবে আমি যেখানে ছিলাম সেখানেই আছি, তাই না বলেছো। আসলে আমি আর কোনো সন্দেহ নিয়ে বাঁচতে চাই না। আমি সরি যে তোমাকে এভাবে জোর করছি। কথা শেষ করার আগেই দেবিকা উঠে চলে যায়। তবে সারা রাত ভাবতে থাকে তার আসলে কি করা উচিত। এদিকে গৌরব সারা রাত ঘুমাতে পারছে না। একদিকে তার প্রফেশনাল লাইফ, অন্যদিকে পার্সোনাল। সকাল হতেই গৌরব বের হওয়ার আগে মা গৌরবকে মিষ্টি খাইয়ে দিয়ে বলে চিন্তা করিস, যা হবে ভালোর জন্যই হবে। মা থেকে বিদায় নিয়ে গৌরব দেবিকার সাথে দেখা করতে ক্যাফেতে আসে। সিন শিফট হয় আদির কোম্পানিতে। গৌরব বসে বসে দেবিকার বলা কথাগুলোই ভাবছে। দেবিকা বলেছিল, আমি ভেবে দেখলাম যেমন টাইপের ছেলের সাথে আমি আমার সারা জীবন কাটাতে চেয়েছিলাম তুমি তো তেমন না। এদিকে আদির কোম্পানির বস বলে, আপনার প্রপোজাল পড়ে আমরা অবাক হয়েছি, কারণ এমন প্রপোজাল আমরা অ্যাকসেপ্ট করি না। দেবিকা বলেছিল সবচেয়ে বড় সমস্যা হলো তোমাকে হ্যাঁ বলে দিলে লোকে কি বলবে। বস বলে, আমরা যদি আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করি তাহলে না জানি আমাদের শেয়ার হোল্ডাররা কি বলবে। দেবিকা এবং বস দুজনেই বলে, ভালো করে ভাবতে গেলে এটা আমাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। দেবিকা বলে, কিন্তু মন বলল আমরা কতক্ষণ নিজেদের সম্পর্কগুলোকে চাকরির মতো মনে করব। সম্পর্কটা সেফ হতে হবে, অনেক টাকা থাকা লাগবে, এমনকি সমাজের সবার পছন্দও হওয়া দরকার। বস বলে, তবে আমরা ভাবলাম কেননা এইবার নিজেদের মনের কথা শোনা যাক। দেবিকা বলে, আমার মতে সম্পর্ক একটা স্টার্ট আপের মতো হওয়া উচিত, সবকিছু সমান সমান, সুখ দুঃখ সফলতা বিফলতা সব একসাথে। আর বস বলে, আমরাও এটাই চাই আপনার স্টার্ট আপই থাকুক, যেন আপনার কাছে কখনো জব না মনে হয়। দেবিকা বলে, আজ যদি আমি ভুল চাকরিতে ঢুকে পড়ি তাহলে বাকি 5 বছর এটাই ভাববো আমি আসলে আমার জীবনে করেছি কি আর চাচ্ছি বাকি। গৌরব শুক্লা, আমি তোমার সাথে এই পার্টনারশিপ এগিয়ে নিতে চাই। জীবনে ছোট বড় সকল সিদ্ধান্ত তোমার সাথে নিতে চাই, সুখ দুঃখ সব তোমার সাথে শেয়ার করতে চাই। বস বলে, এখন থেকে 51% শেয়ার আপনার, আর এখন থেকে আমরা পার্টনার। কোম্পানি থেকে বের হয়ে গৌরব দেবিকার সাথে দেখা করতে আসে। দেবিকা বলে, ম্যালকে কখন বলবে। ম্যাল একটা মিটিং এ ছিল, হঠাৎ তার ফোনে একটা মেসেজ আসে। মেসেজ দেখে ম্যাল বলে, অ্যাকাউন্টেন্ট হয়তো ভুলে এই কোম্পানির এই মাসের সব টাকা আমাকে দিয়ে দিয়েছে। ম্যাল অ্যাকাউন্টেন্টকে কল করে কথা বলতে বাইরে আসে, দেখে গৌরব দাঁড়ানো। গৌরব বলে, চাকরি ছাড়ার জন্য কি নিবি। ম্যাল বুঝে যায় টাকাটা আসলে গৌরব পাঠিয়েছে। ম্যাল বলে, যা পেয়েছি সেটাই অনেক, বলেই গৌরবকে জড়িয়ে ধরে। 4 বন্ধু মিলে এবার আসে সেই চাওয়ালার কাছে। গৌরব বলে, তা আপনার কত বাকি। চাওয়ালা বলে, সমস্যা নাই, আস্তে আস্তে দিলেও হবে। ম্যাল বলে, আরে আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো। চাওয়ালা বলে, কোম্পানি থেকে 3 লাখ আর চায়ের 535। গৌরব চাওয়ালাকে চেক দেয়। প্রথমে সে না দেখে পকেটে রেখে দিলে ভাগেলার জোড়াজড়িতে খুলে দেখে অবাক হয়ে যায়। চাওয়ালা বলে, এত টাকা। গৌরব বলে, বাচ্চাদের জন্য আর একটু বড় সাপও দেখো। চাওয়ালা খুশিতে গৌরব এবং ম্যালকে জড়িয়ে ধরে। ওই দেখেন অর্জুনের মুখটা পেঁচার মতো হয়ে আছে, কারণ দেবিকা এবং গৌরব খুশিতে নাচছে। ম্যাল এবং ভাগেলা এসে বলে, অর্জুন এই দেখ তোর সেই লাফিতে 1896, তবে মনে হয় তোর এখন দেশি ড্রিঙ্কস এর দরকার পড়বে। অর্জুন রাগে কটমট করতে করতে দেয় হাঁটা। সিন শিফট হয় 6 মাস পরে। তবে অনুয়ানটাকে শিক্ষা দেওয়াটা এখনো বাকি। অনু তাদের বাসার মেয়েটকে বলে গৌরবের মাকে বলতে যে অর্জুন এখন হারবার্ডে পড়তে গেছে, সে এখন ডলারে কামাবে। অনুর অবস্থা হলো ভাঙবে তবে মচকাবে না। যাই হোক, অর্জুন হারবার্ডে ক্লাস করতে এসেছে। গৌরবের মা মিষ্টি দিয়ে সেই মেয়েটকে বলে, মনে আছে না গিয়ে কি বলতে হবে। মেয়েদের সে অনুকে বলে, আপনি যে স্কুলের স্টুডেন্ট আমরা সেই স্কুলের টিচার। অনু বুঝতে পারে না এর মানে। এদিকে মা তো মনের সুখে মিষ্টি খাচ্ছে, আর এদিকে অর্জুনের ক্লাসে তাদের লেকচারার এসে বলে, আজ আমাদের ক্লাসে ইন্ডিয়ার মোস্ট সাকসেসফুল স্টার্ট আপ মাস ম্যাজিকের উদ্যোক্তা গৌরব শুক্লা আর শারদ মালহোত্রা আসবে। গৌরব আর ম্যালের নাম শুনে অর্জুন হতবাক হয়ে তাকিয়ে তাড়াতাড়ি নিজের মুখ লুকায়। ম্যাল বলে, এই নীল শার্ট, নাম কি তোমার। অর্জুন ইচ্ছা না থাকা সত্ত্বেও নিজের নাম বলে। ম্যাল বলে, মনোযোগ দিয়ে ক্লাস করো, ঠিক আছে। বেচারা অর্জুন মুখ পেঁচার মতো করে বসে থাকে। গৌরব বলে, তা আপনাদের কার কার মনে হয় যে আমরা সফল। অর্জুন বাদে ক্লাসের সবাই হাত তুলে গৌরব বলে, আপনারা কি ভাবেন না ভাবেন তাদের আমাদের কিছুই যায় আসে না, কারণ পৃথিবীতে শুধু একটা মানুষই ঠিক করবে আপনি সফল না বিফল, আর সে হলো আপনি নিজে। তো কি বুঝলেন আমার প্রিয় ভিউয়ার্স, সফলতার সংজ্ঞা কখনোই সীমিত কিছু না, কারণ এক একটা মানুষের কাছে সফলতা এক এক রকম। তাই অন্যের চোখে সফল হওয়ার মিথ্যা এই নাটক থেকে নিজেকে সরিয়ে নিজের চোখে নিজেকে সফল বানান, তাহলে দুনিয়া আপনাকে নিজেই সফল বানিয়ে দিবে। আর এই মুভিটার প্রতিটা পরতে পরতে আমাদের প্রত্যেককে চোখে আঙ্গুল দিয়ে আমাদের রোজ করা কিছু অহেতুক ভুলকে দেখিয়ে দিয়েছে, যে ভুলগুলো নিতান্তই তুচ্ছ, কিন্তু আমরাই সেগুলোকে মূল্য দিয়ে নিজের জীবনকে ধ্বংস করে ফেলি। তাই এই ফালতু চিন্তা বাদ দেন আর নিজেকে ভালোবাসুন আর বিশ্বাস করে এগিয়ে যান, কারণ ব্যর্থতায় কেউ হাততালি না দিলেও সফলতা
সফলতায় সবাই বাহবা দেয়, অর্থাৎ আজকে নিচু দেখানো লোকগুলো আপনার সফলতায় ঠিকই হাততালি দিবে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি।